সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্যবিবাহ, নারী এবং শিশু নির্যাতন। দয়া করে এই কয়টি বিষয় আপনারা আপনাদের ব্যক্তি অবস্থান থেকে দয়া করে পদক্ষেপ গ্রহণ করবেন। প্রশাসনিক অবস্থান আপনাদের আছে, তারপরে একজন মানুষ হিসেবে দয়া করে আপনারা এই বিষয়টিতে নজর রাখবেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেগুলো আপনাদের ক্যাপাসিটির মধ্যে আছে। বিশেষ করে আবারও আমি এখানে উল্লেখ করতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্য বিবাহ, নারী এবং শিশু নির্যাতন। দয়া করে এই কয়টি বিষয় আপনারা আপনাদের ব্যক্তি অবস্থান থেকে দয়া করে পদক্ষেপ গ্রহণ করবেন। প্রশাসনিক অবস্থান আপনাদের আছে, তারপরে একজন মানুষ হিসেবে দয়া করে আপনারা এই বিষয়টিতে নজর রাখবেন না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। খাদ্যে ভেজালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ একটি অত্যন্ত জরুরি বিষয়। এই খাবারটি আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, আপনার পরিবারের সদস্য আপনার সাথে থাকছে, তারাও খাচ্ছে। কাজেই এটির প্রতিও আমাদের নজর রাখা অত্যন্ত প্রয়োজন। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় এবং প্রোঅ্যাক্টিভ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে আমি মনে করি জনপ্রশাসনকে গণমুখী করা গেলে জনগণ সরকারের কার্যক্রমের সুফল থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। খুব সম্ভবত আমাদের নাটোরের ডিসি সাহেব বোধহয় এরকম কিছু একটা বলে গিয়েছেন ওনার বক্তব্যে। তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান, উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকেই এগিয়ে আসা প্রয়োজন। খেলাধুলা, সংস্কৃতি কর্মকাণ্ড এবং জনস্বার্থে স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। যেমন আপনারা এর ভিতরে একটি কাজ করছেন, সেটি হচ্ছে যে ক্লিনিং এর কাজ আপনারা করছেন আপনাদের স্ব এলাকায়, খাল খননের বিষয়টি আছে, এরকম অনেকগুলো বিষয় আছে। কয়েকটি বিষয় আমি বক্তব্যের বাইরে, আমার যে স্ক্রিপ্ট বক্তব্য আছে এটির বাইরে আমি চিন্তা করেছি আমি আপনাদের সাথে আলাপ করব। যেমন গতকাল যেরকম একটা অনুষ্ঠান হয়েছে, আপনি যদি আপনাদের এলাকায় শিক্ষা মন্ত্রণালয় যে দায়িত্বে যারা আছেন, কালচারাল মিনিস্ট্রি যারা আছেন, এদের সাথে কথা বলে যদি আপনারা আপনাদের জেলাগুলোতে, উপজেলাগুলোতে ইউনিয়ন, স্কুল, কলেজের বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম কম্পিটিশনগুলো যদি শুরু করতে পারেন, ডিবেট প্রতিযোগিতা হতে পারে, স্পোর্টস হতে পারে। কেন স্পোর্টস সব সময় শীতকাল আসলে হতে হবে? কেন অন্য সময় স্পোর্টস হতে পারবে না? কেন কালচারাল অনুষ্ঠান ওই 26শে মার্চে হতে হবে, 16 ডিসেম্বর হতে হবে, 21শে ফেব্রুয়ারিতে হতে হবে স্কুল পর্যায়ে? কেন এটা হতে হবে? কেন আমরা এটা চেঞ্জ করতে পারবো না? কেন সারা বছর হতে পারবে না? এর বাইরেও আপনারা এখানে আমাদের কৃষি সচিব আছেন, রফিক সাহেব আছেন, রফিকুল ইসলাম, উনি বগুড়ায় ডিসি হিসেবে, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সময় আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। বছরের 2-1টি সময় আমরা শহরের একটা অংশের ভিতরে আমরা বিভিন্ন রকম ফেয়ার করেছিলাম। যেমন ধরেন মহিলারা বিভিন্ন জিনিস অনেকেই ঘরে বসে বানায়, সেটার একটা ডিসপ্লের মতন আমরা করেছিলাম, অর্থাৎ মিনা বাজার সর্ট অফ। কালচারাল অনুষ্ঠান হতে পারে। আমাদের শিল্পকলা একাডেমি আছে, মোটামুটি অনেক জেলাতেই আছে। যেই জেলাগুলোতে নেই সেখানে জেলা পরিষদের বিল্ডিং আছে, সেখানে অডিটোরিয়াম আছে। অর্থাৎ একটা সবসময় সারা বছরই কম বেশি সপ্তাহে যদি একটা অনুষ্ঠানও থাকে, তাহলে মানুষের যাবার জায়গা থাকে। আপনি এইগুলো কাজের মাধ্যমে আমরা যেটা দেখছি এখন, যে আমাদের তরুণ সমাজ বিভিন্ন অন্য বিষয় যেটা প্রত্যাশিত না, এরকম অনেক কিছুর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এরকম খেলাধুলা বলেন, সংস্কৃতি বলেন, এই ধরনের বিষয়গুলোতে আমরা ধীরে ধীরে ইনভলভ করতে পারি, তাহলে আমার মনে হয় তারা এইগুলা থেকে আস্তে আস্তে সরে আসবে। তাদেরকে তো আমাদের অপশন দিতে হবে যে তারা যে একটা 16 বছর 20 বছরের ছেলে বা মেয়ে, তার ভিতরে যে এনার্জিটা আছে, মানসিক এবং শারীরিক এনার্জিটা আছে, এটাকে তো বার্ন করার আমাকে জায়গা দিতে হবে। আমি যদি সেই এভিনিউটা তাকে না দিই, স্বাভাবিকভাবেই সে অন্য কিছুতে ইনভলভ হয়ে যাবে। সেজন্য আসুন এইভাবে আমরা সমাজকে কিন্তু বদল করতে পারবো। আপনাদের এলাকায় বিভিন্ন, যেমন আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছিলাম, এটা আমি আলাপ করতাম আমি সিনিয়র মিনিস্টারদের সাথে এবং
আলাপ করে এটা ঠিক করতে চাইছিলাম। আমরা যেরকম 21-এ পদক দিই, 26-এ মার্চ পদক দিই, আপনাদের স্ব ডিস্ট্রিক্ট কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে। যেমন একটা ছেলে, সে উদাহরণ হিসাবে বলছে, একটা মানুষ হয়তো হঠাৎ করে পুকুরে পড়ে গিয়েছে, বা একটা পশু একটা পুকুরে পড়ে গিয়েছে, একটা মানুষ নিজের রিস্ক নিয়ে ওই মানুষটাকে যে পড়ে গেছে তাকে রক্ষা করলো। একটা জীব পড়ে গিয়েছে, তাকে একটা মানুষ উদ্ধার করলো ওখান থেকে। অথবা ঝড়ে একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, গ্রামের মানুষ হাঁটাচলা করতে পারছে না, কয়েকটা ছেলে মিলে সুন্দর করে গাছটাকে সরিয়ে রাস্তাটাকে আবার ঠিক করে দিল। অর্থাৎ এইরকম সামাজিক ভালো কাজ যেগুলো, এই কাজগুলোকে যদি আপনারা এনকারেজ করেন এবং তারপরে যদি আপনারা আমাদেরকে পাঠান, আপনারা যদি সেন্ট্রালে পাঠান, আমাদেরকে সেন্ট্রালে পাঠান, তখন জাতীয়ভাবে হয়তো আমরা এরকম ব্যবস্থা গ্রহণ করতে পারি। সে ম্যাট্রিক পরীক্ষা হচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা আমরা জানি বিভিন্ন সময় অনেক সময় অনেক ইনসিডেন্ট ঘটে থাকে। বাট আমরা যদি এরকম করি যে ঠিক আছে, আমরা ধরেন আপনার উপজেলা, সে নাটোর জেলায় সব মিলে আমরা 3 জন বা 5 জন টিচার সিলেক্ট করব যারা ভালো পারফর্ম করেছে, তখন আপনি যদি নামগুলা পাঠান, তখন আমরা সরকার থেকে তাকে একটা রিওয়ার্ড দেওয়ার বা অ্যাওয়ার্ড দেওয়ার কিছু একটা আমরা ব্যবস্থা করব। এই ধরনের বিষয়গুলো যদি আপনারা চিন্তা করেন, ফলে হবে কি, দেখুন এই সমাজে, এই দেশে তো আমরা সকলে মিলেই বাস করছি। আমরা নিজেরই যখন পারিবারিক লেভেলে আলোচনা করতে বসি, আমরা যখন বন্ধু বান্ধব সামাজিক লেভেলে আলোচনা করতে বসি, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি আমরা, যেগুলো আমাদেরকে কিছু ডিপ্রেস করে ফেলে, আমরা কিছু ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করি আমাদের। কিন্তু আমরা সকলে মিলে যদি এইরকম কিছু কিছু জিনিস চালু করতে পারি, নিশ্চয়ই আমরা পরিবর্তন কিছুটা করতে পারবো, আস্তে আস্তে করতে পারবো। যে কোনো পরিবর্তনই তো একদিনে হবে না, 1 মাস, 6 মাস, 1 বছরে হবে না। কিন্তু আমরা যদি, আমার ধারণা এটা, আমি যেহেতু অনেকদিন আমাকে বাইরে থাকতে হয়েছে, আমি দেখেছি সেই সব দেশে এরকম প্র্যাকটিস করে তারা, এরকম ছোট ছোট জিনিস হতে থাকে যেগুলো সমাজে অনেক ভ্যালু অ্যাড করে। কাজে আপনারা যদি এই উদ্যোগগুলো গ্রহণ করেন, আমরা এখান থেকে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই এই জিনিসগুলোকে। আমি কিছুদিন আগে ইনফরমেশন মিনিস্টার সহ, সেক্রেটারি সাহেব সহ আমরা আলাপ করছিলাম যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আমরা দেখছি, আমরা সমাজে আমাদের চোখেও দেখছি। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুলে পড়তাম, আমরা তখন দেখেছি অনেকগুলো সোশ্যাল ভ্যালুস ছিল, রিলিজিয়াস ভ্যালুস ছিল আমাদের, বাট এখন কিন্তু সেগুলো ভেরি মাচ অ্যাবসেন্ট, আমরা দেখছি না। কাজেই ওই জিনিসগুলোকে আস্তে আস্তে আমরা কেন ফিরিয়ে আনতে পারবো না? মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, মানুষের প্রতি জীবের প্রতি দয়া, প্রকৃতির প্রতি দয়া, এরকম ধরনের জিনিসগুলোকে কেন আমরা আস্তে আস্তে ছোট ছোট ঘটনার মাধ্যমে কেন আমরা আবার সামনে আনতে পারবো না? আমরা যদি এরকম আস্তে আস্তে আনতে থাকি, নিশ্চয়ই আমরা সমাজে একটা পরিবর্তন করতে সক্ষম হব। এবং এই চেষ্টাটা আমাদের সকলে মিলেই করতে হবে, কারণ এই চেষ্টাটা এই জন্যই করতে হবে কারণ আমরা সকলে মিলেই কিন্তু এই দেশটার মধ্যে বসবাস করছি। দেশটা বেটার হলে আমরা বেটার থাকবো, দেশটা খারাপ হলে আমরা খারাপ থাকবো, এটাই। সম্মানিত সকল উপস্থিতবৃন্দ, আমরা একটি প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক এবং নৈতিক রাষ্ট্র গড়তে চাই, যা আপনাদের সামনে এতক্ষণ আমি আমার নিজের কথাটি বলার চেষ্টা করেছিলাম। আমার মনে হয় আমরা যদি সেটি করতে সক্ষম হই, তাহলে এই যেই লাইনটি আমি পড়লাম, নিশ্চিত একসময় গিয়ে আমরা সেটি করতে সক্ষম হব, যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য থাকবে না। এখানে একটি শব্দ লেখা আছে উপস্থিতিবৃন্দ, আমি জানি কেউ আমার সাথে এগ্রি করবেন, কেউ আমার সাথে এগ্রি করবেন না, আমি যেটা বিলিভ করি আমি সেটাই বলছি। এখানে শব্দটা লেখা আছে, যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। আমি কোনো শব্দটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি বৈষম্য থাকবে না। কেন কোনো শব্দটা বলতে চাইছি না? ইটস ইমপ্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয়। পৃথিবী থাকলে কিছু সুবিধা অসুবিধা সমস্যা থাকবে, সেজন্য আমি কোনোটা বলতে চাচ্ছি না। হ্যাঁ, বৈষম্যটা আমরা কমিয়ে আনতে চেষ্টা করবো, হয়তো কিছু বৈষম্য রয়েই যাবে, যেটা আমি দেখিনি বাট শুনেছি, যেটা যখন আমরা সোনার কোনো জিনিস তৈরি করা হয়, সেখানে কিছু তো খাদ দিতেই হয়, খাদ থাকে, একদম পিওর সোনা দিয়ে কিছু তৈরি হয় না। কাজে সমাজ যখন থাকবে, মানুষ যখন থাকবে, হয়তো বা 1% হলেও বৈষম্য থেকে যাবে। সেই জন্য আমি কোনো শব্দটা আপনাদের সামনে পড়িনি। কেন পড়িনি? যেহেতু এখানে আছে, আমার কাছে মনে হয়েছে বোধহয় সকলের সাথে আমার ওপিনিয়নটা শেয়ার করা উচিত, সেজন্যই আমি আপনাদের সামনে তুলে দিলাম কোন শব্দটা কেন আমি উচ্চারণ করিনি। সকল উপস্থিতিবৃন্দ, আসুন, জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে,
মতভেদ থাকাটাই আমাদের মধ্যে স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ।